আমার থেকে দূরে নিয়ে যাস না ওকে, মরে যাবো আমি। সৃষ্টি করতে বরাবরই আমার প্রতি নিষ্ঠ, আঁকড়ে ধরে না রাখলে ওনাকে আমার থেকে কেড়ে নেবেন তিনি। ছেড়ে দে আমাকে, যেতে দে আমার প্রেমের কাছে, একটু দয়া কর আমার উপর। আশিয়ানের আচরণ আউট অফ কন্ট্রোল হয়ে উঠেছে। উন্মাদের মতো আচরণ করছে রীতিমতো। ইসরাত সর্বশক্তি খাটিয়েও ধরে রাখতে ব্যর্থ হয়। আশিয়ান দিক বেদিক শূন্য হয়ে দৌড়ে যায়, যার ফলস্বরূপ ভাঙ্গা কাচের টুকরা বিঁধে তার পায়ে। ইসরাত নিজেও দৌড় দেয় তার পিছু। উপস্থিত সকলেও তাদের অনুসরণ করে। লিফট বন্ধ থাকায় সিঁড়ি ভেঙে নিচে নামতে থাকে আশিয়ান। কতবার পড়ে যেতে নিয়েছে তার কোনো হিসেব নেই। শেষ মুহূর্ত মূল ফটকে উপস্থিত হতেই দেখে অ্যাম্বুলেন্সের গেট পেরিয়ে বহু দূরে এগিয়ে গেছে। আশিয়ান হাঁটু ভেঙে ধপ করে বসে পড়ে রাস্তায়। হাঁপাতে হাঁপাতে তার পিছু এসে উপস্থিত হয় রাজ। আশিয়ানের কাঁধে হাত রাখতেই সে চিৎকার দিয়ে কেঁদে উঠে বলে, আমার অভিমানিনী চলে গেছে ভাই, নিঃস্ব করে দিয়ে গেছে আমাকে। কুয়াশায় জড়ানো শীতের সকাল। পূর্ব আকাশে তখনও সূর্য ওঠেনি। প্রভাতের অস্পষ্ট কুয়াশা ভেদ করে কবরস্থানের মূল ফটকে এসে থামলো একটি গাড়ি। ভেতর থেকে নেমে আসলো 6 ফুট উচ্চতার দীর্ঘদেহী এক পুরুষ। শুভ্র পাঞ্জাবি পরিহিত পুরুষটা স্লিপ গুটিয়ে নিয়ে কলপারের দিকে এগিয়ে যায়। অভিব্যক্তিহীন ভাবে অজু শেষে এগিয়ে যায় নির্দিষ্ট গন্তব্যের দিকে। গন্তব্য স্থানে পৌঁছাতেই থমকে যায় পুরুষটির দৃঢ় কদম। কাঙ্ক্ষিত কবরটা নজরে আসতেই আশিয়ান হাঁটু ভেঙে ধপ করে বসে পড়ল। কয়েক কালো এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো বাধাই করা কবরটার পানে। ভেতর থেকে বেরিয়ে আসলো একটা দীর্ঘশ্বাস। স্থির দৃষ্টি নিক্ষেপ করে সামনে তাকিয়ে কম্পিত স্বরে বলে উঠল, আমাদের গল্পটা অন্যরকম হতে পারত। কি দোষ করেছিলাম আমি? বাস্তবতা আমার বেলায় কেন কঠোর আচরণ করে? অজানা কারণে কণ্ঠ রোধ হয়ে আসে তার। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। বিষণ্ণতা নিয়েই শুয়ে দেয় কবরের মাটি। অস্পষ্ট সুরে পুনরায় শুধায়, আমার বিবাহিত স্ত্রী হওয়া সত্ত্বেও অন্য পুরুষের সান্নিধ্যে যাওয়ার অন্যায়টা কিভাবে ক্ষমা করবো আমি? খুব প্রয়োজন ছিল এসব করার। পূরণ করে আমি তোমার চাহিদা। চিন্তা না তুমি আমাকে, জানতে না আমি কেমন মানুষ। তবুও কেন তাদের ষড়যন্ত্রের সামিল হলে? কেন আমায় ঠকালে নিহা? অপর পাশ থেকে উত্তর আসে না। আশিয়ানও কথা বাড়ায় না। 10টা বছর হয়ে গেল মানুষটা পৃথিবীতে নেই। সবটা মেনে নিলেও তার অন্যায়টা মানতে পারেনি। আশিয়ান পারেনি তার প্রিয়তমা স্ত্রীকে ক্ষমা করতে। প্রায় 3টা বছর নিজের সাথে যুদ্ধ করে অতঃপর আজ মুখোমুখি হয়েছে অভিশপ্ত সত্যের। নিজেকে সামলে আশিয়ান উঠে দাঁড়ালো। গোরস্থান ছেড়ে ইতিমখানায় গেল। অতঃপর ইনচার্জের সাথে কথা বলে বেরিয়ে আসলো। পেছন ছেড়ে গেল তার অপ্রিয় অতীত। এগিয়ে গেল নিজ গন্তব্যে, কেননা তার জন্য কেউ একজন অধীর আগ্রহে অপেক্ষা করছে। সপ্তাহখানিক ছুটির দিন বলে বেলা পর্যন্ত ঘুমিয়েছে তারজিয়ান। আচমকা বুকের সাথে লেপ্টে থাকা ছোট্ট অস্তিত্বের নড়াচড়ায় আভাস পেয়ে ঘুমটা হালকা হয়ে আসে তার। ফট করে চোখ মেলে তাকিয়ে দেখে তার প্রিয় ভাতিজা প্রান্তিক চৌধুরী ঘুমের ঘোরে নাকের পাটা ফুলিয়ে কান্না করার প্রস্তুতি নিচ্ছে। তারজিয়ান ঘুম কাতরে চোখ জোড়া মেলে তাকালো। হাতে পিঠে 2-4টা থাবা বসিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয় এবং নিজেও উল্টো পাশ ফিরে শুয়ে পড়ে। নাস্তার জন্য ডাকতে এসে ঘরে ঢুকে এই দৃশ্য দেখে বড্ড বেশি হতাশ হয় মেহেরিমা। শাড়ির আঁচল কোমরে গুজে প্রথমে জানালার পর্দাগুলো সরিয়ে দেয়, অতঃপর আলতো সরে তারজিয়ানকে ডাকতে থাকে। মেহেরিমার ডাকে তারজিয়ান চোখ মেলে তাকায়। অস্পষ্ট সুরে বলে, সারাটা রাত আমাকে অনাহারে রেখে দিনের বেলা খাঁচায় বন্দি হতে এসেছিস? মেহেরিমা লজ্জায় লাল হয়ে ধীর স্বরে বলে, ভাতিজা শুয়ে আছে পাশে, একটু তো লেহাজ। তারজিয়ান খপ করে মেহেরিমার হাত পেঁচিয়ে ধরে সুর টেনে গেয়ে ওঠে, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই। গানটা শুনে মেহেরিমা সিটকে দূরে সরে যেতে নেয়। বিষয়টা টের পেতেই তারজিয়ান এক টানে তাকে বুকের উপর ফেলে অতঃপর মেহেরিমার কোমরটা পেঁচিয়ে ধরে হাইস্কি স্বরে বলে ওঠে, দূরে সরার চেষ্টা করিস না বৌজান, তাজরিয়ান শ্বাস আটকে মরে যাবে। মেহেরিমা দূরে সরল না। তারজিয়ানের প্রশস্ত বুকে মাথা এলিয়ে দিল। কিছুক্ষণ সময় নিয়ে ধীর স্বরে বলল, আমি তো অক্সিজেন নই, তাহলে শ্বাস আটকে মরবেন কেন? তারজিয়ান ফিক করে হেসে দিয়ে বলল, তুই আমার প্রাণ ভোমরা রে বৌজান, তুই বিহীন বেঁচে থাকবো কিভাবে?
মেহেরিমা কথা বাড়ালো না, চুপচাপ লেপ্টে রইল তারজিয়ানের প্রশস্ত বক্ষে। বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। এই মানুষটার উন্মাদনা তার অদেখা নয়। এই তো তার প্রেগনেন্সির সময়টার ঘটনা। পজিটিভ রেজাল্ট ইনসিওর করার জন্য তৎক্ষণাৎ তারজিয়ান ছুটছিল হসপিটালে। দীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় মেহেরিমা একদম সুস্থ এবং বেবির কন্ডিশনও ভালো। সবকিছু ঠিকঠাক দেখে খুশিতে পাগল পাড়া তাস এবং বাড়ির বাকি সদস্যরা। পুরো অফিসে মিষ্টি বিতরণ করা হয়েছিল এই উপলক্ষে, কিন্তু দিন শেষে তাদের খুশিটা হাতছানি দিয়ে হারিয়েছে বহুদূরে। মেহেরিমার প্রেগনেন্সির পুরো জার্নিটা চমৎকার ছিল। সাফার করার বদলে প্রত্যেকটা মুহূর্ত এনজয় করেছে সে। তবে 7 মাস পেরোতেই শরীরটা একটু দুর্বল হয়ে পড়ে। খানিকটা সময় পেরোতেই আচমকা একদিন মেহেরিমা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সকাল থেকেই প্রেশার লো ছিল। অল্প খাবার খেতেই দুর্বল মেহেরিমা বমি করে পুরো শরীর মাখিয়ে ফেলে। তারজিয়ান সবটা পরোক্ষ করে মেহেরিমাকে শাওয়ারের জন্য নিয়ে যায়। শাওয়ার শেষে মেহেরিমাকে বিছানায় বসিয়ে রেখে তারজিয়ান যায় কাপড় ধৌত করতে। এর মধ্যে আচমকা মেহেরিমা পানি পিপাসা পায়। আশেপাশে খুঁজে দেখে পানির জগটা বেলকনির স্থানে টেবিলে রাখা। তারজিয়ানকে বিরক্ত না করে মেহেরিমা আস্তে ধীরে নিজেই উঠে যায়। সাবধানে ব্যালকনিতে গিয়ে জগ থেকে পানি ঢেলে অল্প একটু খায়, কিন্তু সেটুকু পেটে সয় না। গলগলিয়ে বমি করে ভাসিয়ে ফেলে ফ্লোর। দুর্বল মেহেরিমা ভারসাম্য বজায় রাখতে না পেরে ধপ করে বসে পড়ে পার্শ্ববর্তী সোফায়। আকস্মিক সবটা অন্ধকার হয়ে আসে। মেহেরিমা নিজেকে সামলাতে না পেরে লুটিয়ে পড়ে মেঝেতে। উষ্ণ তরলে ভেসে যায় পুরো ফ্লোর। অসহ্য যন্ত্রণা শ্বাস আটকে আসে মেহেরিমার। অস্পষ্ট সুরে বলে ওঠে, তাজ। মিনিট 10 পর তারজিয়ান বেরিয়ে আসে। ঘরের ভেতর মেহেরিমাকে না পেয়ে ব্যালকনিতে খুঁজতে আসে। কয়েক কদম এগিয়ে আসতেই হুট করে তার চোখ আটকে যায় রক্তাক্ত মেহেরিমার দিকে। হতবিলম্ব তারজিয়ান তড়িঘড়ি করে ছুটে আসে তার নিকট। মেহেরিমার তখনও হুঁশে ছিল। তারজিয়ান পরিস্থিতি বিবেচনা করে আর দেরি করেনি, তৎক্ষণাৎ ছুটে যায় হসপিটালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। মেহেরিমাকে বাঁচাতে পারলেও তাদের একমাত্র কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই ইন্তেকাল করে। এর পরের পরিস্থিতিগুলো ছিল ভয়াবহ। মেহেরিমা ভীষণ ভেঙে পড়ে। ধৈর্যহীন তারজিয়ান অদ্ভুতভাবে ভীষণ ম্যাচিউর হয়ে উঠেছিল। কোনো প্রকার পাগলামি করেনি, উল্টো নিজের সাথে মেহেরিমাকেও সামলিয়েছে চমৎকার ভাবে। মেহেরিমাকে চুপটি করে শুয়ে থাকতে দেখে তারজিয়ান মৃদু স্বরে ডাকে, মেহুজান। মেহেরিমা বেখেয়ালে উত্তর দেয়, হুম? তারজিয়ান আকস্মিক তার কপালে চুমু খেয়ে বলে, কোন জগতে হারিয়েছিস? মেহেরিমা উদাস স্বরে বলে, আজ যদিও থাকতো তাহলে। তারজিয়ান বুঝে যায় মেহেরিমার না বলা কথা, তাই তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে, অতীত নিয়ে আফসোস করিস না জান। নিয়তি হয়তো অন্য কিছু চেয়েছিল। উপরওয়ালা আমার কোল খালি করলেও বুক খালি করেনি। আমি এতেই সন্তুষ্ট, আর কিছু চাই না আজীবনে। মেহেরিমার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল উষ্ণ নোনা পানি। ফুপিয়ে উঠে বলল, আমি যদি আর একটু কেয়ারফুল হতাম তাহলে এমন কিছুই হতো না। আপনি ঠিকই বলেছিলেন, বেবির দায়িত্ব নেওয়ার মতো ম্যাচুরিটি আমার মধ্যে ছিল না। আই ওয়াজ ডেফ অ্যান্ড ডাম। আপনার কথা বুঝিনি, উল্টো জেদ ধরে নিজেদের সম্পর্ক নষ্ট করেছি। সেদিন যদি বুঝতাম। তারজিয়ান থামালো না মেহেরিমাকে, কাঁদতে দিল খানিকক্ষণ, অতঃপর বলল, তুই কখনোই অকারণে আমার অবাধ্য হোস না। এই বিষয়ে এত বেশি জেদ করার পেছনে নির্দিষ্ট কিছু রিজন আছে, অথচ তুই আমাকে কখনো সেসব কিছুই বলিসনি। তুই কি এই বিষয়টা শেয়ার করতে চাইছিস না? মেহেরিমা চুপ রইল। তারজিয়ানও নিশ্চুপে তাকিয়ে রইল তার মুখ পানে। তা দেখে মেহেরিমা চোখ বুজে ফেলল, মনে মনে বলল, আপনার মায়ের শর্ত আপনাকে কিভাবে বলি আপনার শ্রদ্ধেয় মামাকে বলেছিলেন, যদি আমি অতি শীঘ্রই আপনাকে সন্তানের সুখ দিতে না পারি তবে উনি আমাদের বিচ্ছেদ ঘটিয়ে ছাড়বেন। আপনি সইতে পারবেন এ অপ্রিয় সত্য? থাক না কিছু সত্য আড়ালে, সংসারের নতুন কোনো অশান্তি হোক সেটা আমি চাই না তাজ। সকালবেলা ঘুম থেকে উঠে আশিয়ানকে পাশে পায়নি প্রিমা। ভেবেছিল জিমে আসে, তাই নিজে উঠে শাওয়ার নিয়ে বেরিয়ে একটু রূপচর্চা করছিল। ময়শ্চারাইজার দেওয়ার শেষ হওয়ার পূর্বেই তার একমাত্র কন্যা আরিশফা ইরিন চৌধুরী কেঁদে ওঠে। প্রিমা স্কিন কেয়ার ভুলে মেয়েকে দোলনা থেকে কোলে তুলে নেয়। ইরাকে ফ্রেশ করিয়ে দিয়ে অল্প একটু ফিডিং করায়, অতঃপর ড্রয়িং রুমে বসে থাকা আরিয়ান চৌধুরীর জিম্মায় রেখে রান্নাঘরে আসে।
এক ফাঁকে অবশ্য তার বড় ছেলে আহিয়ান চৌধুরীকে ফ্রেশ করিয়ে তার দাদির কাছে রেখে আসতে হয়েছে। সকালের নাস্তা বানাতে ব্যস্ত প্রিমা। চটজলদি হাত চালিয়ে পরোটা বানাচ্ছে সে। আজকে হেল্পিং হ্যান্ড আসেনি বিধায় একটু বেশি প্রেশার পড়ে গিয়েছে বেচারির উপর। তবে এতে বিন্দুমাত্র বিরক্ত নয় প্রিমা, উল্টো খুশি মনে গুনগুনিয়ে চায়ের ধোয়া ওঠা কাচের কেতলিতে একের পর এক ইনগ্রেডিয়েন্ট যুক্ত করছে। তার কাজের মাঝে বাগড়া দিতে হাজির হয় কেউ একজন। প্রিমা ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে স্বয়ং তার স্বামী উপস্থিত হয়েছে রান্নাঘরে। তাকে দেখে প্রিমা প্রশ্ন করল, সকালবেলা শুভ্র রাঙা পাঞ্জাবি পরে কোথায় গিয়েছিলেন? আসিয়ান এগিয়ে আসতে আসতে নিরেট স্বরে জবাব দেয়। অপ্রিয় সত্যের মুখোমুখি হতে। প্রিমা বুঝে নিল যা বোঝার, কথা না বাড়িয়ে কপালে ঘাম মুছে বলল, কি চায়? আসিয়ান খেয়াল করেনি প্রিমার কথা। কিচেনে ঢুকতেই তার নজর আটকিয়েছে প্রিমার উন্মুক্ত কোমরে। চোখের দৃষ্টি আস্তে ধীরে উপরে উঠতেই তার অস্থিরতা অনুভব হয়। প্রিমার পরনে আছে ডিপ নেট ব্লাউজ আর ফলস্বরূপ তার অধিকাংশ পিঠের অংশ বিশেষ উন্মুক্ত। প্রিমা পরোটা ভাজতে ভাজতে পুনরায় একই প্রশ্ন করল। আসিয়ান নির্বাক চিত্তে কয়েক কদম এগিয়ে গিয়ে প্রিমার পেছনে গিয়ে দাঁড়ালো। অতঃপর তার অনাবৃত কাঁধে আঙ্গুল স্লাইড করে গাম্ভীর্যতা বজায় রেখে মৃদু স্বরে বলল, একটুখানি ভালোবাসার স্পর্শ এঁকে দিতে চাইছি আপনার উন্মুক্ত পৃষ্ঠদোষে, এক্ষুনি, এই মুহূর্তে আর এখানে। অনুমতি দেবেন? প্রিমা কেঁপে ওঠে কিঞ্চিত, এলোমেলো হয় তার দৃষ্টি। বরাবরের মতো অদ্ভুত এক শিহরণ খেলে যায় সর্বাঙ্গে। এরই মধ্যে আচমকা ইরার কান্নার শব্দ শোনা যায়। ঘোর কেটে যায় দুজনেরই। প্রিমা হতাশা কণ্ঠে বলে, 3 বাচ্চার বাবা হওয়ার পূর্বে অনুমতি চাইলে ভেবে দেখার অপশন ছিল, এখন কি আর সেই উপায় আছে? আসিয়ান হেসে ফেলে প্রিমার কথায়। কিছু একটা মনে পড়তেই শুধায়, ড্রয়িং রুমে শুধু ইরা আর আইহানকে দেখলাম। প্রান্তিক কোথায়? ঘুমাচ্ছে? প্রিমা তৎক্ষণাৎ জবাব দিল, তাজ ভাইয়ার কাছে আছে, রাতে ওখানেই ঘুমিয়েছে। আসিয়ানের বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। মেহেরিমা অসুস্থ হওয়ার পর থেকে প্রান্তিককে প্রায় ওরা নিজের সাথে রাখে। আসিয়ান বাধা দেয় না, তবে ওদের অবস্থা দেখে তার কলিজা মোচড় দিয়ে ওঠে। 3 সন্তানের মধ্যে কেউ একটু চোট পেলে আসিয়ানের কলিজা কাঁপে, অথচ তারজিয়ান নিজের কাঁধে তার সন্তানের লাশ বহন করেছে। আসিয়ান আর ভাবতে চাইল না সেসব নিয়ে। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে শুধালো, আপনি ঠিক আছেন? কোনো সমস্যা হচ্ছে না তো? চুলতে এখনো ভেজা, হেয়ার ড্রয়ার কি নষ্ট হয়ে গেছে? প্রিমা লজ্জা পেয়ে গেল। কি আশ্চর্য, কি শুরু করেছে এই লোক। প্রিমা হাসি চেপে রেখে মেকি রাগ দেখিয়ে বলল, আমার একদম ঠিক আছে আমি, হেয়ার ড্রায়ারও ঠিক আছে, রান্না সেরে চুল শুকোতে যাব। আসিয়ান ভ্রুকুটি করে বলল, ঠান্ডা লেগে যাবে না? একটু সাবধানে চলাফেরা করুন। আপনার ঠান্ডা লাগলে এটাও সাফার করবে। বি কেয়ারফুল, ওকে? প্রিমা মাথা নাড়িয়ে সায় জানালো। আসিয়ান ঠিক কথা বলেছে। ছেলে দুজন শক্তপোক্ত হলেও মেয়েটা একটু দুর্বল। তাদের মাঝে বয়সের ফারাক নেই, তবুও আহিয়ান এবং প্রান্তিকের তুলনায় ইরার ইমিউনিটি সিস্টেম উইক। মেয়েটা একটুতেই অসুস্থ হয়ে পড়ে। প্রিমাকে এক মনে কাজ করতে দেখে আসিয়ান বিরক্ত হয়ে গেল। প্রিমার শাড়ির ফাঁক গলিয়ে নিজের হিমশীতল হাতখানা রেখে আলতো করে তার উদর চেপে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, কথা বলছেন না কেন? রেগে আছেন কোনো কারণে, নাকি ইগনোর করছেন? প্রিমা আটকে উঠল তার ঠান্ডা হাতের স্পর্শে। মুখ ফুলিয়ে বলল, বলছি তো কথা, আমি একদমই রেগে নেই ইরার আব্বু, শুধু একটু ব্যস্ত আছি রান্না বান্নায়। আসিয়ান ভ্রু কুঁচকে বলল, সার্ভেন্ট কোথায়? এদিকে আপনার ডিপার্টমেন্ট। আমি আগে নিষেধ করেছিলাম আপনাকে, বলেছিলাম না আমি বাসায় থাকাকালীন আপনি রুম থেকে বেরোবেন না? তাহলে এখন কাজের বাহানা দেখাচ্ছেন কেন? প্রিমা মনে মনে গুটি কয়েক গালি দিয়ে ধীর স্বরে বলল, দুজনেই ছুটিতে আছে, আম্মা এই অবস্থায় রান্নাঘরে আসতে পারবে? এটা কি ভালো দেখায়? আসিয়ান ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, এইটাই লাস্ট টাইম আমি সার্ভেন্টের বিষয়টা দেখছি। তবে এরপর আমি বাসায় থাকাকালীন আপনি রুমের বাইরে থাকবেন না, কেমন? প্রিমার বড্ড হাসি পেল এমন ধারার কথায়। প্রায় 3 বছর অতিক্রম হয়েছে তাদের সংসার জীবনের, অথচ মানুষটার আগ্রহ হারানোর বদলে দ্বিগুণভাবে পাশে থাকার আবদার করছে। নিছকই পাগলামি এসব। প্রিমা দুষ্টুমির ছলে আচমকা বলে উঠল, সেদিন যদি আমি না ফেরার দেশে পাড়ি জমাতাম তাহলে কি করতেন?
প্রিমা কথাটা শেষ করতে পারেনি, তার আগেই টের পেল আশিয়ানের হাতের বাঁধন আগলা হয়েছে। মানুষটা সরে গেছে এক ঝটকায়। প্রিমা দাঁত দিয়ে জিভ কাটে। বেচারি এক্সাইটমেন্টের ঠেলায় ভুল কথা বলে ফেলেছে। ভীত চোখের সামনে তাকাতেই দেখে আশিয়ান মুঠো পাকিয়ে রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিমা আমতা আমতা করে বলল। ইয়ে মানে ওভাবে বলতে চাইনি। আশিয়ান দাঁতে দাঁত চেপে বলল। বাচ্চাদের বাইরে ডেকে রুমে আসুন। কি বলতে চেয়েছেন কিংবা চাইছেন সেটা একটু পরখ করে দেখব। নাস্তার টেবিলে অবস্থান করছে চৌধুরীর বাড়ির সকল সদস্য। প্রিমা আর মেহেরিমা মিলেমিশে খাবার সার্ভ করছে। সবাই মনোযোগ দিয়ে নাস্তা খেলেও আশিয়ান আর চোখে বারংবার প্রিমার দিকে তাকাচ্ছে। তার দৃষ্টিতে মিশে আছে মৃদু রাগের ছোটা। প্রিমাকে রুমে আসতে বললেও ফাঁকিবাজ মহিলা একদমই তার কথা শোনেনি। তার শাসন থেকে বাঁচতে রান্নার বাহানায় বাহিরে থেকে গেছে। আশিয়ানের ক্ষিপ্তটা বেশ ভালোই টের পেয়েছে প্রিমা। তাই তো ভয়ের চোটে ঘরে যাওয়ার দুঃসাহস দেখায়নি। তবে সেটাও তো আর বেশিক্ষণ সম্ভব নয়। দিন শেষে তার ঠিকানা তো ওই গম্ভীর মুখ দরজাল মানুষটারই। প্রিমা দীর্ঘশ্বাস ফেলে সরাসরি তাকায় আশিয়ানের দিকে। মহাশয় মেয়েকে অরুর উপর বসিয়ে চামচ দিয়ে খিচুড়ি খাওয়াচ্ছেন। প্রিমা খুব ভালো মতো জানে সে গিয়ে আশিয়ানের পাশের চেয়ারে না বসলে সেই ভদ্রলোক একটা দানাও স্পর্শ করবে না। ডেলিভারির পর থেকে এই নিয়ম চলছে। অসুস্থ প্রিমা তখন পুরোপুরি শানের উপর নির্ভরশীল ছিল। লোকটা খুব যত্নে সামলেছে, তাকে কখনো বিরক্ত হয়নি, উল্টো তার সাথে সাথে বাচ্চাদের দিকটাও নজরে রেখেছে। প্রিমা কখনো ফিট করার সময়টুকু বাদে অন্য সময় বাচ্চাদের কাছে পেত না। বাড়ির সদস্যগণ এবং দুজন নার্স মিলে সামলাতো বাচ্চাদের জন্য কখনো প্রিমাকে রাত জাগতে হয়নি। তবে বাচ্চাদের বাবা তাকে খুব একটা ছাড়ও দেয়নি। নিজের হিসেবে লাভটুকু ঠিকই বুঝে নিয়েছে। কথাগুলো মনে পড়তেই ভালো লাগা এবং লজ্জায় ছেয়ে গেল প্রিমার অন্তর্গণ। প্রিমাকে টেবিলের কর্নারে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে টেবিলে বসা আরিয়ান চৌধুরী বলে উঠলেন। আম্মা, দাঁড়িয়ে আছেন কেন? খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আরে জলদি খেতে বসুন। আরিয়ান চৌধুরীর কথায় প্রিমার ধ্যান ভাঙে। খানিকটা অপ্রস্তুত হয়ে বলে, জি বাবা, বসছি। কথাগুলো বলে ধীরে সুস্থে এগিয়ে গিয়ে বসলো আশিয়ানের পাশের চেয়ারে। টেবিলের উপর উল্টে রাখা প্লেটটা সোজা করতেই আশিয়ান খিচুড়ি রাখা হটপটটায় এগিয়ে দিল। প্রিমা সামান্য থেমে আর চোখে তাকিয়ে দেখলো সেটা। মহাশয়ের মুখভঙ্গি স্বাভাবিক দেখে স্বস্তি পেল। প্লেটে খিচুড়ি তুলে নিতে নিতে শুনলো ইরা বলছে, না পাপা, আর না খাবো না। মেয়ের আধো স্বরে বলা কথাগুলো ঠিকই বুঝলো আশিয়ান। সে নিজেও হালকা স্বরে বলল, ঠিক আছে বাবা, আর দিব না। লাস্ট চামচ খাইয়ে মেয়ের হাতে পানির ফিডারটা তুলে দিল আশিয়ান। ইরা সান্দনে সেটা গ্রহণ করলো। পরিশেষে ন্যাপকিনের সাহায্যে মেয়ের মুখ মুছিয়ে দিয়ে তাকে কোল থেকে নামিয়ে দিল। ইরাও ছোট্ট কদম ফেলে তার খেলনার বাক্সের দিকে অগ্রসর হলো। পুরো দৃশ্যটা মুগ্ধ চোখে দেখলো প্রিমা। উপস্থিত সকলে বড্ড উপভোগ করছে বাবা মেয়ের মিষ্টি বন্ডিং। খাবার নিয়ে থম মেরে বসে থাকতে দেখে প্রিমার পানে দৃষ্টি ফেলালো আশিয়ান। নিজের প্লেটে খিচুড়ি, আচার এবং অল্প একটু ঘি তুলে নিয়ে সেটা প্রিমার প্লেটের সাথে এক্সচেঞ্জ করতে করতে বলল, খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। প্রিমা হক চকিয়ে উঠল। ইদানিং একটু বেশি হেয়ালি হয়ে গেছে সে। সুযোগ মিললেই খালি কল্পনায় ডুবে যায়। দীর্ঘশ্বাস ফেলে প্লেট টেনে খাওয়া শুরু করলো। আশিয়ান খাওয়ার ফাঁকে ফাঁকে বারংবার দেখছিল প্রিমাকে। খেতে বসে এমনটাই করে সে। খাবারের বিষয়ে প্রিমা বড্ড উদাসীন, এই জন্য দিকটা তারই নজরে রাখতে হয়। খাবার এক পর্যায়ে প্রিমা মরিচ সহ ভাতের লোকমা মাখিয়ে ফেললে আশিয়ান বলে ওঠে, ঝালমরিচ খেলে ক্ষতি হবে, ওটা ফেলে দিন। প্রিমা থতমতো খেয়ে যায়। ঝাল খেতে তার তেমন একটা সমস্যা হয় না। ইচ্ছে বশতই মরিচ সহ লোকমা মাখিয়েছিল, কিন্তু আশিয়ানের নিষেধাজ্ঞায় থেমে গেল। তাকে মূর্তির মতো বসে থাকতে দেখে আশিয়ান নিজেই খিচুড়ির সমস্ত মশলা ভালো মতো বেছে ফেলে দিয়ে বলল, এবার খেতে পারেন, মরিচ কিংবা মশলা নেই। উপস্থিত সকলে ঠোঁট টিপে হাসছিল। চৌধুরী বাড়ির সব থেকে নিরামিষ এবং নিরপেক্ষ ছেলেটার অমায়িক পরিবর্তনে তারা বিস্মিত। প্রিমা লজ্জা পেয়ে যায় সবার টিটকারিতে। আশিয়ার নির্বাক ভঙ্গিমায় খেতে থাকে। হুট করে তার ফোনটা ভাইব্রেট করে ওঠে। ভ্রুকুসকে পকেট থেকে ফোন বের করে কলার আইডিতে ইস্তিরাজের নাম দেখে আরো বেশি অবাক হয়। ঝটপট রিসিভ করে বলে, সব ঠিক আছে? এত সকালে কল দিলে যে?
ফোনের অপর প্রান্ত থেকে দীর্ঘশ্বাস ফেলে রাজ বলে উঠল, মিসেস লাড্ডুকে নিয়ে এবার আসতে পারবে? মিসেস লাড্ডুকে নিয়ে একবার আসতে পারবে? জানার কন্ডিশন তেমন একটা ভালো না। সকাল থেকে বড্ড বেশি ঠান্ডা আচরণ করছে, আমার সাথে একটুও কথা বলছে না। সকাল থেকে একটা বারও মুখনিশ্চয়ত কোনো শব্দ শুনিনি। যদি ব্যস্ততা না থাকে তাহলে একবার আসবে? আশিয়ান তৎক্ষণাৎ জবাব দিল, এক্ষুনি আসছে, তুই চিন্তা করিস না। ওনাকে চোখে চোখে রাখ, নিজে একটু স্ট্রং হওয়ার চেষ্টা কর, আমরা আসছি। আশিয়ানের উত্তর শুনে ভারাক্রান্ত স্বরে ইস্ত্রিয়াস বলল, হুম। সময় পরিক্রমায় জীবন বদলায়। ইস্ত্রিয়াস এবং ফারজানার ক্ষেত্রেও তাই হয়েছে। হানিমুন ফেজ পার হয়ে জীবন এগিয়ে চলছে বহুদূরে। ভালো অভিজ্ঞতার পাশাপাশি সংযুক্ত হয়েছে তিক্ত গল্প। বিয়ের পর ফারজানার হার্টের চিকিৎসার তৎপর হয়ে ওঠে ইস্ত্রিয়াস। 1 বছরের মাথায় সমস্ত কোর্স কমপ্লিট হয় এবং ফারজানার কন্ডিশন বেশ খানিকটা স্টেবল হয়। দুজনেই পারস্পরিক মতামতের ভিত্তিতে সন্তান গ্রহণের সিদ্ধান্ত নেয়। তবে নিয়তির নীলাখেলা বোঝা বড় দায়। কোনো রূপ শারীরিক জটিলতা না থাকলেও সন্তান ধারণে ব্যর্থ হয় ফারজানা। টানা 1 বছর এত চেষ্টার ফল ব্যর্থ হওয়ায় মানসিকভাবে একদম বিধ্বস্ত হয়ে পড়ে সে। দিনরাত নিজেকে দোষী সাব্যস্ত করে। ক্রন্দনরত স্বরে বলে, আমি কলঙ্কিনী বলি, পবিত্রতা আমার নিকট ধরা দিচ্ছে না। ইস্তিরাজ যথেষ্ট বুঝিয়েছে, তবে লাভ হয়নি। দিনকে দিন মেয়েটার কন্ডিশন বিগড়ে যাচ্ছে। ইস্তিরাজ সাইক্রেটিসের স্বর্ণপণ হয়েছে, কিন্তু তাতেও বিশেষ উপকার হয়নি। মেয়েটার কোঅপারেট করতে নারাজ। ইস্তিরাজ জোর করে নিয়ে উল্টো তাকে যথাসম্ভব সময় এবং সাপোর্ট দিয়েছে। আশিয়ানের সাথে কথা বলে ইস্তিরাজ ঘরে এলো। দৃষ্টি বুলাতেই দেখলো ফারজানা বেডে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে আছে। তার শীর্ণকায় শরীরে একটা কমফোর্টার টেনে দেওয়া, ডার্ক সার্কেল আবৃত চোখ দুটো উদাসীন দৃষ্টিতে চেয়ে আছে স্লিং এর দিকে। ইসিরাজ ধীর কদমে এগিয়ে গেল। ফারজানার পায়ের কাছটায় বসে তার পা জোড়া কোলের উপর টেনে নিয়ে বলল, কিসের চিন্তায় বিভোর আমার মহারানী? ফারজানা নির্জীব দৃষ্টি ফেলে বললে, কিছু না। অফিসে যাবেন না? ইসিরাজ দীর্ঘশ্বাস ফেলে বলে, আজ শুক্রবার জানা, এই দিনে আমি হসপিটাল যাই না। ফারজানা স্লান স্বরে বলে, তাই তো, সরি, আমি ভুলে গিয়েছিলাম ব্যাপারটা। ইসিরাজ সহ্য করতে পারল না তার এই নির্লিপ্ততা। কৌশল অবলম্বন করে ফারজানার ছোট কোমল দেহখানা কোলের মধ্যে নিয়ে আসলো। যদিও ফারজানা আসতে চায়নি, তবে এক প্রকার জোর করেই নিজের বাহু ধরে তাকে চেপে ধরে ইস্তিরাজ। ফারজানা হাত পা ছুঁড়ে অস্পষ্ট সুরে বলে, ছাড়ুন আমায়, অপবিত্র আমি। আমার সংস্পর্শে এলে আপনার ক্ষতি হবে রাজ। ইস্তিরাজ দাঁতে দাঁত চেপে বলল, তোমার অবহেলায় চিন্তা লাশ হয়ে যাচ্ছে, সেই খবর রেখেছ? আফসোস, শরীরের মৃত্যু তোমাকে ভাবায়, অথচ আমার আত্মিক মৃত্যু তোমাকে স্পর্শ করে না। ফারজানার নাকের পাটা ফুলে ওঠে, বুক ফেটে কান্না পায়, কিন্তু সে কাঁদে না। শান্ত হয়ে ইস্তিরাজের বুকে লেপ্টে থেকে বলে, আমি আসলেই ব্যর্থ, বউ হিসেবে ব্যর্থ, স্বামীকে সুখ দিতে ব্যর্থ, তাকে বুঝতে ব্যর্থ। আর ইস্তিরাজ তাকে থামিয়ে দিয়ে বলল, হুস, আজাইরা কথা বলো না জানা, এসব কথা ভিত্তিহীন। কে বলেছে তুমি ব্যর্থ? বউ হিসেবে তুমি পারফেক্ট। আমি যেমনটা স্বপ্ন দেখেছিলাম ঠিক তেমনটাই বাস্তবে পেয়েছি। কে বলেছে তুমি আমার সুখ দিতে ব্যর্থ? একান্ত মুহূর্তে কাটানোর পর আমার চেহারা পরিতৃপ্ত তোমার অদেখা। কে বলেছে তুমি আমার বুঝতে ব্যর্থ? আমি সন্তান চাই বলেই তো তুমি নিজের জানের পরোয়ানা না করে স্রেফ আমার বাবা হওয়ার সুখ দিতে সন্তান ধারণ করতে প্রস্তুত। আর কি চাই আমার? সুখ হতে আর কিছু লাগে না সুরঞ্জনা। ফারজানা ব্যর্থ হলো নিজের কান্না আটকে রাখতে। ইস্তিরাজের পাথর কঠিন বুকে মাথা থেকে আর্তনাদের সহিত বলে উঠল, আমি আপনাকে সন্তান সুখ দিতে ব্যর্থ। ইস্তিরাজ স্মিত হেসে তার চুলের ভাঁজে হাত ডুবিয়ে বলল, আপনি নামক সুখেই আমি সন্তুষ্ট। জীবনে আর কোনো চাহিদা কিংবা আশা আকাঙ্ক্ষা নেই। আপনি নামক সুখ পাখিটার এই জীবনে বক্ষপিচারে আটকে রাখতে পারলেই আমি সুখে থাকবো। কোনো কিছু বিনিময়ে আপনি যদি খাঁচা ছাড়া হয়ে পরকালে পাড়ি জমান, তাহলে যে আমি বাঁচতে ভুলে যাবো জান পাখি। আপনি আমায় এত কষ্ট দিতে চান? ফারজানা ব্যাকুল হয়ে কাঁদে। ইস্তিরাজ থামায় না, ভেতরকার যন্ত্রণাগুলো উগরে দেওয়ার সুযোগ দেয়। ফারজানা ফুপাতে ফুপাতে বলে, এই অপূর্ণতার জন্য আপনি আমায় ছেড়ে যাবেন না তো? ইস্তিরাজ দৃঢ় গলায় বলল, অস্তিত্বের সাথে মিশে যাওয়া মানুষটাকে ত্যাগ করা যায় না। এই নরম তুলতুলে শরীরটার সংস্পর্শ না পেলে আমার অস্থির লাগে। তোমার শরীরে মিশে থাকা মিষ্টি সুবাস
নেশারন্ধ্রে না পৌঁছালে আমার শ্বাস আটকে আসে। সুখের ঠিকানায় যখন তুমি, তখন তোমায় কিভাবে ত্যাগ করি? ফারজানা আশ্বস্ত হলেও অপূর্ণতার দহন তাকে স্বস্তি দিল না। কেঁদে কুটে বুক ভাসালো তার প্রিয়তমের। একটা পর্যায়ে ভারসাম্য হারিয়ে নেতিয়ে পড়ল ইসরাজের কোলে। আচানক এমনটা হয় চমকে যায় ইসরাজ। ফারজানাকে ডাকলেও কোনো প্রকার সাড়া মেলে না। নিমিষেই ঘাবড়ে যায় ইসরাজ। ঠিক তখনই তার বাসার কলিং বেলটা বেজে ওঠে। বিকারগ্রস্ত মস্তিষ্ক নিয়ে সে ছুটে যায় দরজা খুলতে। মূল ফটকে আশিয়ান আর প্রিমাকে দেখে রাজ হড়বড়িয়ে বলে, যারা জ্ঞান হারিয়েছে, আমি ডক্টরকে ডাকতে যাচ্ছি, তোরা একটু ওর কাছে বস। ইস্তিরাজের কথায় হতভম্ব হয়ে যায় তারা। দুটো ছেলেকে বাসায় রেখে আসতে পারলেও বাবার নেওটা ইরাকে রেখে আসা সম্ভব হয়নি। প্রিমার কোলেই ছিল ইরা। আকস্মিক খবর শুনে দিক বেদিক শূন্য হয়ে দৌড়াতে নিলে আশিয়ান তাকে থামিয়ে দেয়। ইরাকে কোলে নিয়ে সতর্ক স্বরে বলে, রিল্যাক্স, দৌড়ে যেতে হবে না। এখান থেকে হাঁটা পায়ে ঘরের দূরত্ব মাত্র কয়েক মিনিটের। প্রিমা শুনল না সেসব। হন্য হয়ে ছুটে গেল ফারজানার কাছে। আশিয়ানও দীর্ঘশ্বাস ফেলে এগোলো সেদিকে। ফারজানার চেতনা শূন্য ফ্যাকাশে মুখশ্রী প্রিমার নজরে আসতেই মেয়েটা কেঁদে ফেলল। তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে ভাঙ্গা স্বরে ডাকল, বু, কি হয়েছে তোমার? এভাবে কেন শুয়ে আছো? তোমার লাড্ডু এসেছে তো, চোখ খোলো। প্রিমার কন্দনরত স্বর শুনে আশিয়ান বিচলিত হয়ে ওঠে। নিজেকে সামলে কোনো মতে বলে, হয়তো প্রেশার আপডাউন হয়েছে, কিংবা স্ট্রেস নিতে না পেরে জ্ঞান হারিয়েছেন। জলদি ঠিক হয়ে যাবেন উনি। আপনি কান্নাকাটি বন্ধ করুন প্লিজ। সেরকম সিরিয়াস কিছু হলে রাজ নিশ্চয়ই ওনাকে বাসায় রাখতো না। প্রিমা কানেই তুলল না তার কথা। সে তো ফারজানার ঠান্ডা হাত মুঠোয় পুড়ে তাকে ডেকে যাচ্ছে। ইরা বেচারি এসব দৃশ্য দেখে খানিকটা ভীত হয়ে বলল, মা কাঁদতে, আব্বা মা দুঃখ পাতে। মেয়ের স্পষ্ট কথায় আশিয়ান কান দিল না। তার মুখটা পেছনে ফিরিয়ে পিঠে আলতো চাপড় দিতে দিতে বলল, আম্মু কান্না করছে বাবা, আপনি জ্বালাতন করলে আরও কাঁদবে। গুড গার্লরা কখনোই মাম্মাকে কাঁদায় না। ঘুমিয়ে পড়ুন তো দেখি। ইরা বাড়তি একটা কথা বলল না। চুপচাপ বাবার কাঁধে মাথা রেখে চোখ বুজে ফেলল। ওদিকে মিনিট 10 পেরোতেই ইস্তিরাজ হাজির হলো ডক্টর সমেত। তড়িঘড়ি করে বলল, কথা বলতে বলতে জ্ঞান হারিয়েছে, একটু দেখুন প্লিজ, আমি বুঝতেছি না কিছু। সর্বদা পরিপাটি শান্ত ছেলেটার আচরণ বড্ড অশান্ত। হম্বিতম্বি করছে স্রেফ। ডক্টর তার কথা শুনে এগিয়ে গেলেন ফারজানার কাছে। সবাইকে বললেন রুমের বাহিরে গিয়ে অপেক্ষা করতে। ইস্তিরাজ নাকচ করতে চাইলে আশিয়ান জোর করে টেনে বাহিরে আনে তাকে। ইস্তিরাজ অস্থির চিত্তে পায়চারি করতে থাকে। কিছুক্ষণের মাঝে ডক্টর বেরিয়ে আসেন। তার থমথমে মুখশ্রী দেখে ইস্তিরাজ ভয় কাতুরে স্বরে জিজ্ঞেস করে, এভরিথিং ইজ ওকে না ম্যাম? আমি কি ওকে হসপিটালে নিব? আইসিইউ রেডি করতে বলি। অক্সিস। প্রৌঢ়া নারীটি হেসে ফেললেন এ পর্যায়ে। নিজের ডাক্তারি কেরিয়ারের এমন পাগল পাড়া পাবলিক কখনোই দেখেনি। শুরু থেকে ফারজানার ট্রিটমেন্ট তিনি করছে। বছরখানেক যাবৎ তাদের ব্যর্থ ফলাফল ওনাকেও হতাশ করত। তবে শেষমেশ উপরওয়ালার মুখ তুলে চেয়েছেন। অপেক্ষার প্রহর তিনি দীর্ঘ করতে চাইলেন না। হাস্যোজ্জ্বল মুখে বললেন, Congratulations, my boy. You are going to be a father of a child. ইস্তিরাজ হকচকিয়ে উঠে মিনিট খানেকের কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে না। শরীরের ভারসাম্য বজায় রাখতে না পেরে ধপ করে বসে পড়ে সোফায়। মুখ ফুটে এক শব্দও নির্গত হয় না। কেবল ফ্যাল করে চেয়ে রয় ডক্টরের পানে। প্রিমা নিজেও বিস্মিত হয়। আশিয়ান স্মিত হেসে ইস্তিরাজের কাঁধে হাত রেখে চাপড় দেয়। ডক্টর তাড়াহুড়া দেখিয়ে বলেন, পেশেন্টরা ওয়েট করছে, আমার যেতে হবে। আর হ্যাঁ, থম মেরে থেকো না। গো অ্যান্ড সেলিব্রেট ইওর হ্যাপিনেস। একটু পরেই জানার জ্ঞান ফিরবে। মেয়েটা কিন্তু বেশ দুর্বল, খেয়াল রেখো ওর। কাল একবার মেডিকেলে এসো, ওর ইন্টারনাল চেক আপ করতে হবে। ইস্তিরাজ তখনও বিশ্বাস করতে পারছে না। সে বিস্মিত স্বরে আবারও শুধালো, ম্যাম, ইজ ইট ট্রু? আমরা প্যারেন্টস হব? ডক্টর হেসে বললেন, ইয়েস মাই চাইল্ড, তোমরা অভিভাবক হচ্ছ। তুমি নিজেই ওর ট্রিটমেন্ট করতে পারতে, নিজেই ফাইন্ড আউট করতে পারতে নিউজটা। বউয়ের জ্ঞান হারানো দেখে তুমিও হুশ খুইয়ে বসেছিলে। একজন হার্ট স্পেশালিস্টের এমন দুর্বল হৃদয় হলে কি করে হবে?
ইস্তিরাজ তখন সুখের সাগরে ভাসছে, চোখের কান্নিসে জমেছে খুশির অশ্রু। সে আটকে আসা গলায় বলে, ওর প্রসঙ্গে আমি এলোমেলো হয়ে যাই, মস্তিষ্ক কাজ করে না, সব কিছু ভুলে বসি আমি। সাহস হয় না কাছে ঘাসার। অনাকাঙ্ক্ষিত কিছু টের পেলে ওর চিকিৎসা করার আগেই আমি হার্ট অ্যাটাক করবো, ফর শিওর। উপস্থিত সকলেই হেসে ফেলল। ডক্টর নিজেও কুশল বিনিময় করে বিদায় নিলেন। প্রিমাকে বিকেল অবধি থাকতে বলে ইসরাজ গেল ফারজানার কাছে। মেয়েটা তখনও ঘুমে আচ্ছন্ন। ওদিকে আশিয়ানকে বেরুতে হলো ইমার্জেন্সি কাজের জন্য। অগত্যা ঘুমন্ত মেয়েকে নিয়ে প্রিমা পাশের ঘরে রেস্ট করতে গেল। প্রায় ঘন্টাখানেক পর জ্ঞান ফিরল ফারজানার। জ্ঞান ফিরতে দেখে ইসরাজ নির্মিষের দৃষ্টিতে চেয়ে রইল। ফারজানার চোখ খুলতেই দেখলো ইসরাজ তার দিকে ঝুঁকে আছে। বেচারার চোখ জোড়া সিক্ত, মুখ জুড়ে খুশির রেশ বিদ্যমান। দুর্বল কণ্ঠে ফারজানা শুধালো, কি হয়েছে ফারজানার কথা শেষ করতে পারল না, তার পূর্বে ইসরাজ ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরল তাকে। তার কাঁধে মুখ গুজে শব্দ করে কেঁদে ফেলল। ফারজানা হক চুকিয়ে গেল। কি হলো হঠাৎ? রাজ তো কাদার মানুষ না, তাও আবার এরকম করে? ফারজানার বুকের ভেতরটা ধুক ধুক করে উঠল। সে কাঁপা স্বরে শুধালো, কাঁদছেন কেন জনাব? কিছু হয়েছে? ইস্তিরাজ সাসপেন্ড রাখলো না, অস্পষ্ট স্বরে ভাঙ্গা কণ্ঠে বলল, আমরা প্যারেন্টস হচ্ছি, আমি বাবা হব, তুমি মা হবে। আমাদের আর কোনো অপূর্ণতা রইল না সুরঞ্জনা। আমাদের সংসারটা এবার পূর্ণতার ছোঁয়া পাবে। একটা নরম তুলতুলে ছোট্ট অস্তিত্ব সারাক্ষণ মাতিয়ে রাখবে ঘরটা। তুমি ভাবতে পারছো? ফারজানা হতভম্ব। বড্ড অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে গেলে কিভাবে রিয়াক্ট করা উচিত জানা নেই, তাই তো খুশিটা প্রকাশ করতে পারছে না সে। প্রথমে খোদার নিকট শুকরিয়া জানালো ফারজানা, অতঃপর ইস্তিরাজের পিঠে হাত রেখে বলল, কংগ্রেচুলেশন বাবুর আব্বু। ইস্তিরাজ তাকে আলসেসে চুমু খেয়ে বলে, লাভ ইউ বাবুর আম্মু। ফারজানা হেসে ফেলল। কিছুক্ষণ সময় কাটলো তাদের একান্তই। ইস্তিরাজের বুকে মাথা রেখে শুয়ে থাকা ফারজানা এক পর্যায়ে বলল, বাইরের বিশুদ্ধ হাওয়ার সংস্পর্শে যেতে মন চাইছে, একটু বেলকনিতে গিয়ে দাঁড়াই। ইস্তিরাজ নাকচ করলো না। ফারজানাকে কোলে তুলে ব্যালকনিতে নিয়ে গেল। উঁচু গ্রেলিং ঘেঁষে তাকে দাঁড় করিয়ে দিয়ে তার সাথে লেপ্টে দাঁড়িয়ে রইল। ফারজানা একটুকু লজ্জা অনুভব করলো না, উল্টো ইস্তিরাজের গলায় হাত রেখে তার উন্মুক্ত বুকে চুমু এঁকে দিল। ফারজানার আকস্মিক কাণ্ডে ঠান্ডা এক শিহরণ বয়ে যায় ইস্তিরাজের শরীর বেয়ে। নিজেকে সামলাতে চোখ দুটো বন্ধ করে পর পর বার কয়েক ঢোক গিলে দু হাতে শক্ত করে ফারজানাকে জড়িয়ে ধরে বুঝে আসা গলায় বলে, ডোন্ট ডু দিস ডার্লিং। তুমি অসুস্থ। এই মুহূর্তে আমার নিয়ন্ত্রণহীনতার মূল্য যোগানোর জন্য তুমি একদমই প্রস্তুত নয় জান। ইস্তিরাজের কণ্ঠের ভাঁজে লুকিয়ে থাকা সীমাহীন যত্ন খুব ভালোভাবেই বুঝতে পারে ফারজানা। তারপরও রাজের কথা এড়িয়ে পা দুটো সামান্য উঁচিয়ে তার কাঁধে মুখ গুজে আধো আধো গলায় ফারজানা বলে, আমি পুরোপুরি সুস্থ। সারাদিন ইস্তিরাজের দাপট চললেও আদুরে বউয়ের দস্যিপনায় নিমিষে জব্দ হয়ে যায়। ফাঁকা ঢোক গিলে বেসামাল কণ্ঠে ইস্তিরাজ বলে, আমার লজ্জাবতী বউয়ের উপর অগাধ বিশ্বাস আছে। সে কখনোই আমার কথার বিরুদ্ধে যাবে না, আমি জানি। ব্যাস, এতেই কাজ হলো। ইস্তিরাজের কাঁধ ছেড়ে রেলিং এর সাথে ঘেঁষে দাঁড়িয়ে ফারজানা বলে ওঠে, অন্ধবিশ্বাস করা উচিত নয় জনাব। বউয়ের কথায় মৃদু হাসে ইস্তিরাজ। ফারজানার কোমরে হাত রেখে তার পাশ ঘেঁষে দাঁড়ায়। ফারজানাকে আর একটু কাছে টেনে কপালে কপাল ঠেকিয়ে হাসকি স্বরে ফিসফিসিয়ে ইস্তিরাজ বলে, আমার অনাগত বাচ্চাদের আম্মুকে বিশ্বাস না করলে বউ তো আমায় ছেড়ে পালাবে ম্যাডাম। বউয়ের ভাষায় আমি হলাম বেহায়া পুরুষ, তাই তো বউবিহীন এক দণ্ড থাকার কথা চিন্তাও করতে পারি না। ফারজানা লজ্জায় সিটিয়ে যায়। নিজেকে ছাড়িয়ে নিতে গিয়েও ব্যর্থ হয়। ইসরাজ তার ডান হাতটা নিজের রুক্ষ হাতের মুঠোয় মুষ্টিবদ্ধ করে বুকের বাঁ পাশে ঠেকিয়ে পুনরায় বলে, বউবিহীন অন্তঃকরণের জঘন্য রকমের শূন্যতা অনুভব করি। ফারজানা দুষ্টুমির ছলে বলল, শূন্যতা মেটাতে না হয় আরেকটা বিয়ে করে ফেলুন। ইস্তিরাজের কথাটা পছন্দ হলো না। কপালে ভাঁজ পড়লো তৎক্ষণাৎ। তীক্ষ্ণ চোখে চেয়ে কাটকাট ঘরে বলে, এই বুকের শূন্যতা মেটাতে আপনি নামক পূর্ণতাই যথেষ্ট সুরঞ্জনা। আলাদাভাবে আর কাউকে প্রয়োজন নেই। পয়েন্ট টু বি নোটেড। শওকাতুল ইস্তিরাজ চৌধুরীর জীবন দশায় আপনি ব্যতীত আর কোনো নারী কখনো স্থির তকমা পাবে না।
আশিয়ানের কাজ শেষ হতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়। হাত ভর্তি মিষ্টি নিয়ে ইস্তিরাজের বাসায় ফিরলেন একজন মেয়েট এসে দরজা খুলে দেয়। ড্রয়িং রুমের আশেপাশে কাউকে না দেখে কৌতূহল বশত আশিয়ান জিজ্ঞেস করে। সবাই কোথায়? সার্ভেন্ট অত্যন্ত শান্ত কণ্ঠে বলে, রাজ স্যার অ্যান্ড জানা ম্যাম নিজেদের ঘরে আছেন এবং প্রেমা ম্যাম ও ইরা মামুনি পাশের ঘরে আছেন। হাতের প্যাকেট সেন্টার টেবিলের উপরে রেখে আশিয়ান এগিয়ে গেল নিজের ঘরের দিকে। প্রথমে ফ্রেশ হয়ে নিল, অতঃপর বিছানার দিকে দৃষ্টি ফেলতেই দেখলো মা মেয়ে দুজনেই ঘুমিয়ে আছে। বিছানার অর্ধেকটা দখল করে রেখেছে ইরা। খাটের অপর প্রান্তে এলোমেলো ভাবে শুয়ে আছে প্রিমা। তার পরিধির কাপড় অবস্থা বেহাল। মেয়েকে ফিট করাচ্ছিল বোধহয়, তবে ঘুমের ঘরে বুকের ওপর কাপড় রাখতে ভুলে গিয়েছে। আশিয়ান একটুকু হেজিটেশন ফিল করলো না, বরং প্রিমার পরনের কাপড়টা নিজের হাতে ঠিক করে দিল। মেয়েকে সাইডে রেখে দুটো বালিশ দিয়ে সিকিউর করে দিয়ে প্রিমাকে বেডের মাঝে বরাবর শোয়ালো। নিজে একটু জায়গা তৈরি করে প্রিমার পাশ ঘেঁষে শুয়ে পড়ল। শাড়ির আস্তরণ সরিয়ে হালকা মেদযুক্ত উদরে হাত রাখলো। দূরত্ব ঘুষিয়ে প্রিমার সান্নিধ্যে এসে তার উন্মুক্ত পৃষ্ঠদ্বয়ে মুখ ডুবালো। ব্লাউজের গলাটা বড় হয় খুব একটা ব্যাঘাত ঘটল না তার কাজে। সকালে এই সাজ পোশাকে দেখে মাথা বিগড়িয়েছিল আশিয়ানের। মেয়েটাকে কত করে বোঝালো, কিন্তু দুষ্টু বউ ধরা দিল তো। উপরন্ত বলেছে অপ্রীতিকর কথা। এই মেয়েটাকে হারাতে আশিয়ান ভয় পায়। কেন যেন কথাটা প্রিমা বুঝে না। বারংবার অতীতের প্রসঙ্গ টেনে আনে। আশিয়ানের কলিজায় চির ধরে, সেটা কি টের পায় না মেয়েটা? সেদিন প্রিমাকে হসপিটালে নেওয়ার পরপরই তার কন্ডিশন দেখে তাকে ওটি রুমে নেওয়া হয়। সি সেকশনের মাধ্যমে বাচ্চারা সেফলি দুনিয়ায় আসলেও ইরার অবস্থা ছিল খুব খারাপ। জন্মের পর তার বাচ্চা মেয়েটা কাঁদেনি। ওদিকে প্রিমার অবস্থা ছিল বেগতিক। এক পর্যায়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে প্রিমা কোমায় চলে গিয়েছিল। টানা 3টা মাসের প্রার্থনা এবং অপেক্ষার পর প্রিমা কোমা থেকে বেরিয়ে আসে। শুধু প্রাণটাই ফেরত এসেছিল তার। ডক্টর বলেছিলেন প্রিমা আর কখনো পুরোপুরিভাবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। নানান ধরনের শারীরিক জটিলতার মধ্য দিয়ে যেতে হবে তাকে। আজীবন বইতে হবে অসুস্থতার ভার। পুতুলের মতো যত্নে রাখতে হবে তাকে। আশিয়ান বিনা বাক্যে মেনে নিয়েছিল সবটা। সব কিছু বিসর্জন দিয়ে দিলেও তার যে প্রিমাকেই চাই। এর পরের স্ট্রাগলগুলো ছিল ভয়াবহ। প্রায় মৃত মানুষকে সুস্থ করে তোলা সহজ কাজ নয়, তবে আশিয়ান তা করে দেখিয়েছে। আশিয়ানের খসা খসা দাড়ির যাতনায় ঘুম ভেঙে যায় প্রিমার। নিজের সাথে লেপ্টে থাকা আশিয়ানের দিকে ফিরে প্রিমা বলে, এমন করছেন কেন? আশিয়ান টুপ করে তার কপালে চুমু খেয়ে বলে, আপনার ঘুম ভাঙানোর ইন্টেনশন ছিল না ওয়াইফে। আই এম সো সরি। প্রিমা ঘুমু ঘুমু কণ্ঠে বলে, আপনি ব্যাড বয় হয়ে যাচ্ছেন চৌধুরী সাহেব। আমার নাজুক অবস্থার সুযোগ নিচ্ছেন। দিস ইজ নট ফেয়ার। আশিয়ান স্মিত হেসে বলল, আমি ব্যাড বয় হয়েছে বলে আজ আপনি আমার 3 সন্তানের জননী। আপনি আহ্বান করলে আমি সুযোগ নেব না কেন? এভরিথিং ইজ ফেয়ার ইন বিবাহ। শেষের কথাটাই ফিক করে হেসে দিল। প্রথম দুটো কথার মানে বুঝে প্রিমা লজ্জায় লাল হয়ে গেল। ইরাকে খাওয়াতে গিয়ে ব্লাউজটা সম্পূর্ণ খুলে ফেলেছিল প্রিমা। আচমকা ঘুমের ঘোর আশায় সেটা অমনি আধবাটন থেকে গেছে। শাড়ির আঁচল সামনের দিকে ঠিক থাকলেও পেছনটা সম্পূর্ণ উন্মুক্ত। সবটা মস্তিষ্কে ধরা দিতে লজ্জায় সিটিয়ে গেল প্রিমা। আশিয়ান তার অবস্থা দেখে নিজের ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসলো, তবে রেহাই দিল না। প্রিমাকে নিজের দিকে ফিরিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। প্রিমা লজ্জায় মুখ লুকালো আশিয়ানের বুকে। আশিয়ান তার উন্মুক্ত প্রায় পিঠে আঙ্গুল বোলাতে বোলাতে বলল, কিছু বলবেন? প্রিমা লজ্জারুণ কণ্ঠে বলল, আমার জানা মতে বুড়ো বয়সে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়, সম্পর্কে দূরত্ব বাড়ে, গুরুত্ব কমে, মায়া মোহ নিশ্চিহ্ন হয়ে যায়, যত্নের অভাবে প্রেম মরে যায়। কিন্তু আপনার ক্ষেত্রে দেখি বিষয়টা উল্টো। এমনটা হওয়ার কারণ? আশিয়ান তার কাঁধে মুখ গুজে নির্লিপ্ত স্বরে বলল, এমনটা হওয়ার কারণ ভালোবাসা। আমি আপনাকে ভীষণ ভালোবাসি প্রেম। আশিয়ানের বেলাগাম স্পর্শের আবেশে ডুবেছিল প্রিমা। আচানক অনাকাঙ্ক্ষিত স্বীকারোক্তি শুনে তার চোখ জোড়া বিস্ফোরিত হয়ে গেল। কিছু বলতে গিয়ে বুঝতে পারল সে বিস্ময়ে বাকশক্তি হারিয়েছে। প্রিমাকে অমন শক্ত হতে দেখে আশিয়ান হেসে ফেলল।
সবাই বলে নারীকে বোঝার দায়, তবে পুরুষেরা যে আস্ত গোলক ধাঁধা সেটা কজন জানে। শেষমেশ অনাকাঙ্ক্ষিত 3টা সম্পর্ক পূর্ণতা পেল। বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত হয়েছে চৌধুরী বাড়ি, হবেই না বা কেন। বাড়ির কনিষ্ঠ পুত্র তাজওয়ার তুরাব চৌধুরীর বিয়ে বলে কথা। বিয়েটা কমিউনিটি সেন্টারে হলেও বাড়ির সাজসজ্জায় কমতি রাখা হয়নি। বাড়ির বড় 2 পুত্রের আকস্মিক বিয়ে হওয়ায় যে আমেজটা মিসিং ছিল সেটা বোধহয় তুলতেই এই হুলুস আয়োজন। বহমান সময় কিভাবে পেরিয়ে যায় তার হিসেব রাখা দুষ্কর। দেখতে দেখতে 2.5 বছর পেরিয়ে গেছে। সময়ের তালে পাল্টেছে অন্যদের জীবনের গল্প। দুষ্টু এবং বেয়েরা খেতাবপ্রাপ্ত তারজিয়ান মাস 3 পূর্বে এক পুত্র সন্তানের জনক হয়েছে। ইস্তিরাজ এবং ফারজানার ঘর আলো করে এসেছে তাদের পুত্র সন্তান। ট্রিপল বাচ্চা সমেত আশিয়ান এবং প্রিমার টোনাটুনির সংসারও ভালোই যাচ্ছে। ছোট ভাইয়ের বিয়েতে কোনো কমতি রাখতে চায় না বলেই বিয়ের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আশিয়ান এবং তারজিয়ান। তাদের সাথে যুক্ত হয়েছে ইসরাজ। ফজরের নামাজ আদায় করে কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়েছিল তারা। এরপর একটানা কাজ করতে করতে সময় কোন দিকে গিয়ে পৌঁছিয়েছে টেরই পায়নি কেউ। কাজ শেষ পর্যায়ে পৌঁছাতেই বরযাত্রী এসে হাজির হয়। গেটের ডেকোরেশন ঠিক করাচ্ছিল শান। এরই মধ্যে হুট করে তার চোখ পড়ে পার্কিং এরিয়ার দিকে। গাড়ি থেকে বেরিয়ে আসছে এক রমণী। গায়ে তার ডার্ক মেরুন কালারের হাফ সিল্ক শাড়ি, চুলগুলো খুলে দেওয়া যা হাঁটু অবধি বিস্তৃত, মুখে হালকা প্রসাধনিকের ছাপ যা তার প্রাকৃতিক সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলেছে। আশিয়ান তবদা খেয়ে যায় নিজের বউয়ের চোখ ধাঁধানো রূপ দেখে। অস্পষ্ট সুরে বলে, মাশাআল্লাহ। আশিয়ানের ভাবনার মাঝে ইরা গলা ফাটিয়ে বাবা ডেকে দৌড়ে এসে তার পা জড়িয়ে ধরে। ইরাকে বকতে বকতে প্রিমাও এসে হাজির হয় তাদের নিকট। আশিয়ান হাতের ইশারায় পাশে দাঁড়ানো লোকটাকে যেতে বলে ইরাকে কোলে তুলে নেয়। প্রিমা তা দেখে বিরক্তি মুখে বলে, হয়েছে শান্তি, সারাটাক্ষণ খালি বাবা বাবা, আমি যে তোর মা সেটা আদৌ মনে আছে? প্রিমার স্বভাবসুলভ রাগ দেখে মৃদু হাসলো আশিয়ান। ইরা অবশ্য বিশেষ পাত্তা দিল না। সে 2 হাতে বাবার গলা জড়িয়ে ধরল। আশিয়ান মেয়েকে জড়িয়ে নিয়ে শান্ত গলায় শুধালো, খুব বেশি জ্বালিয়েছে? বাকি 2জন কই? প্রিমা হ্যান্ডব্যাগ থেকে টিস্যু বের করে আশিয়ানের কপালে লেপ্টে থাকা ঘাম মুছে দিয়ে বলল, ঘুম থেকে উঠেই 2 দফা কান্নাকাটি হয়ে গেছে। আপনি কেন নিয়ে আসেনি তাকে? এই অভিমানে সকালে নাস্তাও খায়নি। জোরপূর্বক একটু সুজির হালুয়া খাওয়াতে পেরেছি কেবল। বাকি 2জন তুরাবের গাড়িতে। আশিয়ান চোখ ভরে দেখলো প্রিমাকে। মনটা তৃপ্ত হয়ে আসতেই চোখ সরালো। এর চেয়ে বেশি দেখলে কন্ট্রোল হারাতে সময় লাগবে না। এই মুহূর্তে এমন কিছু চাইছে না সে। মন ড্রাইভার্ট করতে ইরাকে উদ্দেশ্য করে আশিয়ান বলল, আম্মুকে চালাতে বারণ করেছিলাম না? আপনি কিন্তু ভীষণ দুষ্ট হয়ে যাচ্ছেন। আশিয়ান কথা সম্পূর্ণ করার আগে ইরা আধো আধো স্বরে ভীষণ কিউট করে বলল, আমি অনেক সরি পাপা। ব্যাস, মেয়ের কথায় গলে গেল আশিয়ান। আর একটা কথাও বলল না। বাবা মেয়ের আহ্লাদ দেখে প্রিমা ফোঁস করে একটা শ্বাস ছাড়লো। হ্যান্ডব্যাগ থেকে ওয়াটার পট বের করে আশিয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, লেবু পানি এনেছিলাম। আশিয়ান এক হাতে সেটা নিয়ে বলল, থ্যাঙ্কস ওয়াইফি। সকালে নাস্তা করেছেন? প্রিমা সায় জানিয়ে বলল, হ্যাঁ, আম্মু খাইয়ে দিয়েছিল। আপনি খেয়েছেন? আশিয়ান চোখ ছোট ছোট করে চাইলো প্রিমার পানে। দিনকে দিন ভীষণ আহ্লাদি হয়ে যাচ্ছে মেয়েটা। কথা না বাড়িয়ে ছোট করে বলল, খেয়েছে। আরো কথা বাড়াবে এর মধ্যে আচমকা ফারজানা এসে হাজির হলো তাদের মাঝে। তার কোলে ছিল 1.5 বছরের ফারসাদ। ওদেরকে দেখে প্রিমা খুশি হয়ে যায়। হাত বাড়িয়ে ফারসাদকে কোলে নিয়ে আদর করে। ফারজানাও হাসি মুখে আশিয়ানের সাথে বাক্য বিনিময় করে। এমন সময় হুট করে কল আসতেই আশিয়ান বলে, আপনারা ভেতরে যান, আমার কিছু কাজ আছে, ওগুলো শেষ করে আসছে আমি। এরা আমার কাছে থাক। আপনি বরং নিজের মতো একটু টাইম স্পেন্ড করুন। দূরে কোথাও যান না, কিছু দরকার হলে কল দিয়েন। প্রিমা আবেশিত হলো তার একান্ত পুরুষের আহ্লাদে, তবে কিছু একটা ভেবে বলল, ইরা আমার কাছেই থাক। আপনি কাজে ব্যস্ত তো থাকবেন তো, তার মধ্যে। ইরা শক্ত করে আশিয়ানের গলা জড়িয়ে ধরে বলল, যাব না আমি। প্রিমা হতাশার শ্বাস ছাড়ল। আশিয়ান তাকে আরো একবার সাবধান করে কাজে বেরিয়ে পড়ল। প্রিমাও মঞ্চের দিকে এগিয়ে গেল। মানুষের মন বোঝা বড় দায়। কদিন আগে তারামুন চৌধুরীর চোখের বালি ছিল মেহেরি।
যখন তার একমাত্র পুত্র তাসফিন তাজওয়াত চৌধুরীর জন্ম হয় তখন থেকে ভীষণ আদুরে আচরণ পাচ্ছে। একটা মুহূর্ত তাকে বাচ্চা নিয়ে সাফার করতে হয় না। বাচ্চা একটু কেঁদে উঠলে তারামুন চৌধুরী দৌড়ে এসে হাজির হন মেহরিমার কাছে। নাতির সমস্তটা নিজেই দেখেন তিনি। মেহরিমা নির্বাকভাবে দেখে বিষয়গুলো। মাঝে মধ্যে শাশুড়িকে চরম স্বার্থপর মনে হয়, আবার পরক্ষণে মনে হয় তিনি তার জায়গায় ভুল নন। গাড়িটা কমিউনিটি সেন্টারের সামনে এসে দাঁড়াতেই ধীর পায়ে গাড়ি থেকে নামে মেহরিমা। হুট করে তলপেটে চিনচিনে ব্যথা অনুভব হয়। দাঁতে দাঁত চেপে চুপচাপ সয়ে নেয় যন্ত্রণাটা। মাত্র 6 মাস হলো তার সিজারের। দুর্বলতা জনিত কারণে এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি বেচারি। প্রায়ই সাংঘাতিক রকমের ব্যাক পেন হয়। তাসফিনকে বেশি সময় কোলে নিয়ে রাখলে সেলাইয়ের টান পড়ে, দম বন্ধ হয়ে আসে ব্যথায়, কিন্তু এখন আর আর্তনাদ বেরোয় না। সয়ে গেছে সবটা। মেয়ে থেকে মা হওয়ার জার্নিটা অনেক কিছু শিখিয়ে দিয়েছে তাকে। তারামুন চৌধুরী নাতিকে নিয়ে গাড়ি থেকে নেমে এসে মেহরিমাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, দাঁড়িয়ে আছে কেন? ভেতরে চলো। আর শোনো, ড্যাং ড্যাং করে এদিক ওদিক যেও না। আমার দাদু ভাই ছোট মানুষ, ওর কিন্তু ঘন ঘন ক্ষুধা লাগবে। তুমি আশেপাশে থেকো। তাজরিনা ডাকলেও যাওয়ার দরকার নেই। ওর মাথায় বুদ্ধি কম, সে কি আর এত কিছু বোঝে? মেহরিমা মলিন হাসলো, অস্পষ্ট সুরে বলল, জি। তারামুন চৌধুরী আর চোখে মেহরিমার মলিন মুখটা দেখে বিরক্ত হয়ে বললেন, মুখটা অমন কালো করে রেখেছো কেন? আমি কি তোমার জোরাজোরি করছি? মা হয়ে সন্তানের জন্য এটুকু ত্যাগ স্বীকার করতে পারবে না? মেহরিমা মাথা নাড়িয়ে সায় জানালো, বোঝালো সে পারবে। মনে মনে তাচ্ছিল হেসে বলল, সন্তানের জন্য স্বামী হারিয়েছি, আর এটুকু পারবো না? বেলা গড়িয়েছে, সময়ের সাথে অডিটোরিয়াম ভরে উঠেছে। রাজকীয় সোফায় বসে থাকা বর বউয়ের সাথে কুশল বিনিময় করে নানান ধরনের উপহার দিয়ে যাচ্ছেন আত্মীয় স্বজনরা। আনন্দময় পরিবেশে শুধুমাত্র মেহরিমা থম মেরে বসে আছে। তার কোলে থাকা 6 মাসের তাসফিন একটু পরপর কেঁদে উঠছে অকারণে। ফিডার মুখে থাকলেও খাচ্ছে না, হাঁটাহাঁটি করলেও থামছে না। কি হয়েছে সেটাই বুঝতে পারছে না মেহরিমা। উল্টো তার মাথা ধরে যাচ্ছে ছেলের ননস্টপ কান্নায়। গতকাল রাতেও ওভাবে জ্বালিয়েছে, এখন আবারও। রাগ লাগলো মেহরিমার, কিন্তু সেটা প্রকাশ করার অধিকার নেই। সে জন্ম দিলেও রক্ত তো চৌধুরী বংশের, তাদের আবার শাসন করা বারণ। মেহরিমা যখন বিক্ষিপ্ত চোখে শুদ্ধ হয়ে তাকিয়েছিল তাসফিনের দিকে, তখন হুট করে পেছন থেকে কেউ একজন তাকে সজোরে টান দেয়। মেহরিমা হকচকিয়ে উঠে আছড়ে পড়ে কারো বলিষ্ঠ বুকে। পরপরই ঠাস করে কাঁচ ভাঙ্গার শব্দ শোনা যায়। আচমকা এমন হয় মেহরিমা ঘাবড়ে যায়। তাসফিনও গলা ফাটিয়ে কেঁদে ওঠে। ঘটনার আকস্মিকতায় সকলেই তাদের দিকে তাকায়। মাঝারি আকারের একটা ক্যান্ডেল ঝাড়বাতি আছড়ে পড়েছে ফ্লোরে। খানিকটা জায়গা জুড়ে দাউ দাউ করে জ্বলছে আগুন। তৎক্ষণাৎ কজন এগিয়ে এসে আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে। তাজরিয়ান তখনও বউ বাচ্চাকে জড়িয়ে রেখে শান্ত চোখে তাকিয়েছিল ফ্লোরের দিকে। সে সময় মতো না আসলে কি হতো ভাবতেই হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। মেহরিমা নিজেকে সামলে সরে আসে। এক পলক তাজরিয়ানের দিকে তাকিয়ে তাসফিনকে চুপ করাতে ব্যস্ত হয়ে পড়ে। তাজরিয়ান সবটা দেখে শীতল কণ্ঠে শুধায়, ঠিক আছিস? কোথাও লেগেছে? মেহরিমা মুখ ফুলায়, তবে জবাব দেয় না। কি বলবে? অমন বাঘের মতো থাবা দিয়ে ধরায় সে হাতে ব্যথা পেয়েছে এটা, নাকি শক্তপোক্ত বুকে আছড়ে পড়ায় নাকের হাড্ডি ভেঙে যাওয়ার মতো যন্ত্রণা হচ্ছে সেটা। সে কিছুই বলল না, কারণ এই অসভ্য লোকটা সারাক্ষণ তাকে নাজুক প্রমাণ করতেই চায়। মিহুকে অমন চুপ থাকতে দেখে তাজরিয়ান ফোঁস করে শ্বাস ছাড়ে। কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই তারামুন চৌধুরী এসে হাজির হন। মেহরিমার বুক থেকে কন্দ্রণরত তাসফিনকে কেড়ে নিয়ে ক্রুদ্ধ স্বরে বললেন, অপায়া মেয়ে লোক, সামান্য একটা বাচ্চা সামলাতে পারে না। তোমার জন্য আমার নাতির বিপদ কাটছে না। দূরে থাকবে তুমি ওর থেকে। লজ্জায় অপমানে মেহরিমা স্তব্ধ হয়ে যায়। মুখ ফুটে একটা শব্দও বের হয় না। তাজরিয়ানের চোখ মুখ শক্ত হয়ে যায়। রেগে মেগে কিছু বলার পূর্বেই মেহরিমা ভাঙ্গা গলায় বলে, ও আমার ছেলে মেঝোমা, আমি কেন ওর ক্ষতি চাইবো? তারামুন চৌধুরী নাতিকে আদর করতে করতে বলেন, তোমার উপস্থিতি অলক্ষণে। প্রথমে আমার ছেলের মাথা খেয়েছো, এখন
তাজ আর চুপ থাকতে পারল না। মেহরিমার হাত টেনে ওকে নিজের সাথে জড়িয়ে নিয়ে উচ্চ স্বরে বলল, এনাফ ইজ এনাফ আম্মা। তুমি আমার স্ত্রীকে এভাবে অসম্মান করতে পারো না। লাস্ট টাইমের মতো ওয়ার্ন করছি, তোমার প্রতিটা কথার উত্তর দিতে বাধ্য করো না আমায়, নয়তো সুসম্পর্ক বিগড়াতে সময় লাগবে না। রাগে কাঁপছে তারজিয়ান। আশেপাশে জমেছে মানুষের ভিড়, সকলে উৎসুক হয়ে চেয়ে আছে। তারামন চৌধুরী নিস্তেজ চোখে চেয়ে আছেন ছেলের পানে। ঝামেলার খবর কানে পৌঁছাতেই বাড়ির লোকজন ছুটে আসে। সবাই মিলে বিষয়টা সর্ট আউট করতে চাইলে তারজিয়ান রেগে মেগে মেহরিমার হাত চেপে ধরে তাকে শাসিয়ে বলে, সারাদিন বাচ্চা বাচ্চা করিস কি জন্য? আমি মরে গেছি, ওই পটল আম্মার কাছেই থাক। আমি তোরে নতুন একটা প্রোডাক্ট এনে দিব। আল্লাহর ওয়াস্তে এসব কান্নাকাটি আর ঝগড়াঝাটি অফ কর। আমি জাস্ট ফিট আপ। উচ্চ স্বরে বলা কথাটা সবারই কানে গেল। কেউ মুখ চেপে হাসলো, আবার কেউ জোরালো শব্দে। কেবল মেহরিমাই নিউট্রাল থাকলো। তারজিয়ান যেদিকে নিয়ে যাচ্ছে পুতুলের মতো চুপচাপ সেদিকেই গেল। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, তাদের মধ্যে গোপনীয়তা থাকতে নেই, অথচ এই ভুলটা করছে মেহরিমা। ডক্টরের নিষেধাজ্ঞা অমান্য করে এবং তারজিয়ানের বিরুদ্ধে গিয়ে কনসিভ করে সে। তাজ শুরুতে মেনে নিলেও কিন্তু ডক্টর যখন জানায় প্রেগনেন্সিতে কমপ্লিকেশন আছে, তখন তারজিয়ান ক্রমাগত মেহরিমাকে অ্যাবর্শন করার জন্য জোর করতে থাকে। একটা পর্যায়ে মেহরিমা রাজি হলেও তারামুন চৌধুরী হুমকি মুখোমুখি হয়ে আর পেরে ওঠে না। ফলস্বরূপ এই দিকে তারজিয়ানের সাথে সম্পর্ক নষ্ট হতে থাকে, অন্যদিকে নিজেও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সময় যেতে থাকে, মেহরিমাও নানান অসুস্থতায় শয্যাশায়ী হয়ে পড়ে। তারজিয়ান সবটা দেখেও তার সংস্পর্শে আসে না। মেহরিমা বহু চেষ্টা করছে তাকে মানানোর, কিন্তু দিন শেষে তারজিয়ানের থেকে নীরব প্রত্যাখ্যান পেয়েছে। শেষমেশ মেহরিমাও হাল ছেড়ে দেয়, নিয়তি মেনে নিয়ে নির্লিপ্ত হয়ে পড়ে। এরপর জন্ম হয় তাসফিনের। মেহরিমা কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই সুস্থভাবে বেঁচে ফিরে আসে। তবে তাস মিহুর অভ্যন্তরীণ সম্পর্ক ঠিক হয় না। এক বেডে ঘুমালেও দুটো মানুষের মাঝে সৃষ্টি হয় জনম জনম দূরত্ব। মেহরিমাকে আধারে আসন্ন ফাঁকা করিডোরে টেনে এনে দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড় করায় তারজিয়ান। আপাতত এই সেন্টার হলে এর থেকে সিকিউর জায়গা খুঁজে পাচ্ছে না সে। বউয়ের মন মস্তিষ্ক অবস্থা কতটা জটিল সেটা তার অজানা নয়। আজকে সকালে ইসরাজের সাথে ব্যাপক আলোচনা হয়েছে এই টপিকে। তারজিয়ান যখন সবকিছু খুলে বলে, তখন ইসরাজ সরাসরি বলে, যত দ্রুত সম্ভব মেয়ের সাথে বসে সব কিছু ক্লিয়ার করে ফেল। মেয়েটা এমনিতেই পোস্টমর্টেম পিরিয়ড পার করেছে, তুই জানিস। এ সময় অল্প স্বল্প মানসিক টেনশনও মারাত্মক পর্যায়ে ক্ষতি করে। দেখা গেল তুই অভিমান করে কথা বলা বন্ধ রাখলি, ওদিকে মেহরিমা অভিযোগ না করে নিশ্চুপে সারা জীবনের জন্য চোখ বন্ধ করে ফেললো। তারজিয়ান ভোরকে গিয়েছিল কথাটা শুনে। তখনই সে সিদ্ধান্ত নেয় অনেক হয়েছে মান অভিমান, আর দূর সরিয়ে রাখবে না বউকে। তারজিয়ানের ধ্যান ভাঙ্গে মেহরিমার কথায়। সে বলছে, তাসফিনের ফিটার আমার কাছে রয়ে গেছে, মেঝুমাকে দিতে হবে এটা, না হলে ক্ষুধা পেলে কাঁদবেও। তারজিয়ানের মেজাজ খারাপ হয়। সারাক্ষণ ছেলে ছেলে করে কি বোঝাতে চাইছে এমে? তাজের কোনো দাম নেই তার কাছে? ফ্যাক্টরির তুলনায় প্রোডাক্টের দাম বেশি মেহরিমার কাছে। প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খেতেই মেজাজ আরো খিসড়ে যায় তারজিয়ানের। দাঁতে দাঁত চেপে মেহরিমাকে উদ্দেশ্য করে সে বলে ওঠে, ওটা তুই খা বলদি মহিলা, তোর বেশি প্রয়োজন ওটার। স্বামীর কদর করতে না জানা মহিলার উচিত 3 বেলা 3 দুগুণে 6 বার ফিডার খাওয়া। মেহরিমা বোকার মতো চেয়ে থাকে তারজিয়ানের দিকে। সাইকোটা কি সব বলছে? তারজিয়ানকে রাগে ফোসফোস করতে দেখে মেহরিমা শান্ত স্বরে বলে, অযথা ভুলভাল বকছেন, কাজে যান আপনি, আমি একটু এবার আর রাগ সামলাতে পারে না তারজিয়ান। বউকে চুপ করানোর এক অভিনব পন্থা অ্যাপ্লাই করে। মেহরিমাকে দেওয়ালের সাথে ঠেসে ধরে জোরপূর্বক তার মোলায়েম ঠোঁটের দখলদারিত্ব ছিনিয়ে নেয়। মেহরিমা চোখ বড় বড় করে তাকিয়ে অস্পষ্ট সুরে আর্তনাদ করে ওঠে। হাতের নখ বসিয়ে দেয় তাজের গলায়। তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করে না তারজিয়ান। সে কি আর থামার মানুষ? উল্টো মেহরিমার সাথে মিশে গিয়ে আরো গভীর চুম্বনে লিপ্ত হয় দুজন। মেহু ধাক্কাধাক্কি করে সরাতে চাইলেও তাজ পাত্তা দেয় না। বছর খানেকের সুধা মিটিয়ে তবেই ছাড়ে মেহরিমাকে। বেচারি মেহরিমা ছাড়া পেতেই তারজিয়ানের বুকে নেতিয়ে পড়ে হাঁপাতে থাকে। তারজিয়ান সান্দে তার বুকে টেনে হাঁপানো স্বরে উৎফুল্ল কণ্ঠে বলে,
ইউ টেস্ট লাইক মাই ফেভারিট প্রোটিন শেক অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ইট ওয়াজ ইয়াম্মি অ্যান্ড এনার্জেটিক বৌজান। ক্লান্ত মেহেরিমা লজ্জায় মুখ লুকায় তাজের বুকে। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে মিষ্টি হাসি। খানিক সময়ের জন্য ভুলে বসেছিল সে অতীতের কথা। কিছুটা ধাতস্থ হতেই যখন সবকিছু মনে পড়ে তখনই তাজের বুক থেকে সরে আসে মেহেরিমা। দেওয়ালের সাথে মিশে গিয়ে বলে, অনেকটা সময় পেরিয়েছে, এবার আমার যাওয়া উচিত, সরুন। তারজিয়ান বিরক্ত হয়, তেরানি করে বলে, সরবো না, রেজিস্টার করা বউ আমার, আমি তো আরো কাছে আসবো। বলেই মেহেরিমার দিকে এগোতে থাকে তারজিয়ান। মেহেরিমা এবার সত্যি সত্যি মেজাজ হারায়। এতদিন খবর ছিল না, আজ এসেছে বান্দা বউ দাবি করতে। ভাবনা সাইটে রেখে মেহেরিমা খানিকটা রাগ মিশ্রিত স্বরে বলে, দূরে সরুন, কাছাকাছি আসলে কিন্তু। তারজিয়ান সহসাই মেহেরিমাকে দেওয়ালের সাথে আটকে ফেলল। তার কোমরের দুপাশে হাত রেখে সামান্য ঝুঁকে গিয়ে হিম শীতল স্বরে বলল, এলাম কাছাকাছি, এবার কি হবে? তাজের এমন তেরামি দেখে মেহেরিমার মেজাজ বিগড়ায়। রাগ সামলাতে না পেরে ক্রুদ্ধ স্বরে বলে, জনসংখ্যা বাড়বে। তারজিয়ান এমনিতেই দুষ্টুমি করছিল। মেহেরিমা যে এমন বেফাস কথা বলে বসবে সেটা তার ধারণাটাও ছিল না। এদিকে মেহেরিমা চোখ বড় বড় করে হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। বাচাল হওয়ার এই এক যন্ত্রণা। ভুলবশত সঠিক কথা বেরিয়ে আসে। তারজিয়ান হেসে ফেলে বউয়ের বাচ্চামিতে। মেহু মাথা নিচু করে নিশ্চুপে দাঁড়িয়ে রয়। তারজিয়ান আর সময় নষ্ট করে না। মেহেরিমার চিবুকে হাত রেখে তার মুখটা উঁচু করে ভীষণ আদুরি গলায় বলে, বৌজান। কলিজা ঠান্ডা করার ডাকটা শুনে মৃদু কেঁপে উঠল মেহেরিমা। কতদিন পর ডাকটা শুনলো ভাবতেই চোখ দুটো ছলছল করে উঠল। অভিমান সাইডে রেখে ধীর স্বরে বলল, হুম। তারজিয়ান বউয়ের অশ্রু সজল চোখে দৃষ্টিপাত করে বলল, আই এম সরি সোনা, খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি। মেহেরিমা উত্তর দিতে পারে না, ফুঁপিয়ে উঠে স্রেফ। তারজিয়ানের বুক ভারী হয়ে আসে, মনটা ছেয়ে যায় বিষণ্ণতায়। একটা মানুষ কতটা কষ্ট পেলে এমন নীরব হয়ে যায়। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে তারজিয়ান নরম স্বরে বলল, কথা বল সোনা, আক্ষেপ অভিমান অভিযোগ যাই থাকুক, প্লিজ বল আমায়। আহ্লাদ পেয়ে বোধহয় খানিকটা সাহস পায় মেহেরিমা। শক্ত করে তারজিয়ানের শার্টের অংশ মুঠো বন্দি করে ধরে, ফোপাতে ফোপাতে শুধায়, আপনি সবসময় আমার বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেন। কই, আমি তো কখনো আপনার উপর রাগ করি না। আমি যেই মাত্র আপনার একটা কথার বিরুদ্ধে গেলাম অমনি আপনি দূরে চলে গেলেন। কেন করলেন এমন? তারজিয়ান শান্ত চোখে দেখে মেহেরিমাকে। কাঁদতে কাঁদতে চোখ হেসকি উঠিয়ে ফেলিয়েছে একদম। ঘুমহীন ক্লান্ত চোখ জোড়ায় লাল টকটকে হয়ে আছে। সে আর অপেক্ষা করল না, মেহেরিমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, কনসেপ্ট করায় আমি দূরত্ব বাড়িয়েছি, কে বললো তোকে? মেহেরিমা প্রশ্নাক্ত চোখে চেয়ে বলে, মানে আমার কনসিভ করায় আপনি রাগ করেননি? তারজিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, না, তুই নিজ ইচ্ছায় আমার বিরুদ্ধে গেলে আমি মেনে নিতাম মেহু, অযাচিত জেদ হলেও সাপোর্ট করতাম। কিন্তু তুই আমার থেকে কথা লুকিয়েছিস। আমার আড়ালে আমারই মা তোকে হুমকি দেয়, এই কথাটা আমাকে জানাতে হয় ক্যামেরা চেক করে। কেন মেহু? মেহেরিমা থম মেরে যায়, চোখ মুখ শুকিয়ে যায় তার। ভয়ে ধুক ধুক করতে থাকে বুক। আমতামতা করে বলে, বিশ্বাস করুন, আমি সংসারে কোনো অশান্তি চাইনি। তারজিয়ান তাচ্ছিল হেসে বলল, তোর সংসার আমার সাথে, আমার পরিবার অপশনাল। তুই 4 সাবজেক্টের জন্য মেন সাবজেক্ট ভুলে বসলি কোন আক্কেলে? মেহেরিমা জবাব দিতে পারে না। ভালো করতে গিয়ে সবটা বিগড়ে ফেলবে সেটা তো বুঝেনি। তারজিয়ান লম্বা শ্বাস টেনে বলল, যেদিন আমি সবটা জানতে পারি সেদিন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। আম্মার উপর জন্মেছিল বিতৃষ্ণা আর তোর প্রতি অভিমান। আমি অপেক্ষায় ছিলাম তুই আসবি, এরপর বলবি আমায় সবটা। কিন্তু তুই তো মাদার তেরেসা, নীরবে সব সহ্য করার ঠেকা নিয়েছিস। মেহেরিমা নিজের গাধামি বুঝে কাঁদো কাঁদেও মুখে তাকালো। তারজিয়ান স্লান হেসে হাতের আজলে তার মুখটা নিয়ে বলল, ইটস গন মেহু। আমি আর ভাবতে চাইছি না ওসব নিয়ে, ভুলে যেতে চাইছি সবকিছু, বাঁচতে চাইছি একসাথে। ওটা নিয়ে আমার কোনো আক্ষেপ কিংবা অভিমান নেই, তোর আছে? মেহেরিমা দুপাশে মাথা নাড়ল, পরপর তাজের বুকে ঝাঁপিয়ে পড়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি। তারজিয়ান স্মিত হেসে মেহেরিমাকে জড়িয়ে ধরে। মুহূর্তটাকে আরেকটু স্পেশাল করতে পুনরায় ডুবে যায় প্রিয়তমার অধর রোস্টের নেশায়। আসলে সে চুম্বনে ব্যস্ত হয়ে পড়ে দুটো মানবী। কন্ট্রোল রুম থেকে কল করে জানানো হলো কিছু জায়গায় সিসিটিভি ফুটেজ ঠিকঠাক কাজ করছে না। কথাটা শোনা মাত্রই ইস্ত্রিয়াস এবং আশিয়ানের কপালে ভাঁজ পড়ল।
ইস্তিরাজ কল কেটে আইপ্যাডে সংযুক্ত থাকা সিসিটিভির ফুটেজগুলো দেখতে থাকলে সবগুলো রুম চেক করতে গিয়ে আচমকা তার চোখ আটকালো একটা ফুটেজে। মৃদু আলোকিত একটা করিডোরে একজোড়া মানবী একে অপরের সাথে ধস্তাধস্তি করছে। মেয়েটা যতবার নিজেকে ছাড়াতে চাইছে, ছেলেটা ততবারই তাকে ডেসপারেটলি কাছে টানছে। একটা পর্যায়ে মেয়েটা হার মানে। ছেলেটা তার শাড়ির ফাঁক গলিয়ে হাত রেখে হেঁচকা টানে মেয়েটাকে নিজের সাথে মিশিয়ে তার অধর যুগল দখল করে নেয়। কিছুক্ষণ পর মেয়েটা শ্বাস টানতে না পেরে ছেলেটাকে ঠেলে সরাতে চায়, কিন্তু শক্তপোক্ত পেশিবহুল শরীরটা এক চুলও নড়াতে পারে না। পুরো দৃশ্যটা দেখে হতভম্ব হয়ে যায় ইস্তিরাজ আর আশিয়ান। ইস্তিরাজ ফাঁকা ঢোক গিলে বলে, মানবতা কোথায়, সভ্যতা কোথায়, আমার বউ কোথায়? ইস্তিরাজের কথায় হতভম্ব ভাবটা কেটে যায় আশিয়ানের। চোখ মুখ কুঁচকে রাগী স্বরে বলে, ক্যারেক্টার ঢিলা বেকুব পাবলিক কোথাকার। বউকে না খুঁজে গার্ডদের ফোন দিয়ে জিজ্ঞেস কর করিডোরের লাইটস অফ কেন। ইস্তিরাজ তেতো মুখে বিড়বিড়িয়ে বলে, আনরোমান্টিক ভার কোথাকার। এমন দৃশ্য দেখে বউয়ের কথা মনে পড়বে না তো কি হবে? যত দোষ সব ইস্তিরাজ ঘোষের, আর তুমি ফেরেস্তা। আশিয়ান তাকে বিড়বিড় করতে দেখে ভ্রু কুঁচকে শুধালো। ঠিক গালি দিচ্ছিস আমাকে? ইস্তিরাজ চোখ মুখ কুঁচকে বলল, তুমি সুফি দরবেশ, কোন গ্রন্থে লেখা আছে যে তোমার গালি দেওয়া যাইব না? তুমি মেয়ে 1 বছরে 3 বাচ্চার বাপ হয়ে বসে আছো, এদিকে আমি 3 বছরে 1 বাচ্চার বাবা হতে পারছি না মাত্র। তুমি কি আর আমার মনের দুঃখ বুঝবা?